তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কেএমডি এর কোশ্চেন নিয়ে আলোচনা করতে এসেছি। তো কেএমডি এর 2010 এর কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমি কালকেই বলেছিলাম তোমাদের নেক্সট দিন আমি কেএমডি এর কোশ্চেনগুলো কিছু ডিসকাস করে দেবো, যেটা তোমাদের কেএমসি পরীক্ষার জন্য খুব হেল্পফুল হবে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, আর যতটা পারবে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রত্যেকটা ভিডিও ও ভিডিওর পেছনে তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো ওখান থেকে গিয়ে তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোকে চেক আউট করে নিতে পারবে। আর আমি কোশ্চেনটাকে পুরোপুরি রিড আউট করবো না, কিন্তু কোশ্চেনে তোমাদের এখানে ক্লিয়ারলি দেখা যাবে, তার সাথে সাথে কোশ্চেনের যে অ্যান্সারটা আর ওই অ্যান্সার রিলেটেড কী কী কোশ্চেন আসতে পারে সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। তো দেখো, প্রথমে ভেনসিয়ার থেকে কোশ্চেন দিয়েছে। তো ভেনসিয়ার দিয়েছে তোমাদের যে সয়েল মেকানিক্সের ভেনসিয়ার টেস্ট হয় শিয়ার স্ট্রেংথ চেক করার জন্য। তো ওখানে কোন ধরনের সয়েল আমরা ইউজ করে থাকি, তো ওটার অ্যান্সার হচ্ছে সফট ক্লেই সয়েল। বেসিক্যালি ক্লেই সয়েল আমরা ইউজ করি। তো এর অ্যাকচুয়াল অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হতো প্লাস্টিক ক্লেই সয়েল, ঠিক আছে, বা প্লাস্টিক কোহেসিভ সয়েল। তো এখানে দুটো রকমের আমাদের ফর্মুলা আমরা জানবো। একটা হচ্ছে যে ভেনসিয়ারের যখন কোনো ভেনটা থাকে, তখন ভেন্ট যখন পুরো মাটির নিচে চলে যায়, তারপরে যখন আমরা টর্ক জেনারেট করি, ওটাকে রোটেট করি, তার জন্য যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে টি ডিভাইডেড বাই পাই ডি স্কোয়ার ইন্টু এইচ/2 প্লাস ডি/6। তো এই ফর্মুলাটা আমাদের পুরোপুরি যখন ভেনটা পেনিট্রেট হয় কোনো সয়েলের মধ্যে তখন হয়। এবারে কোশ্চেন আসতে পারে কি, যদি ভেনটা আমার হাফ আমার সয়েলের উপরে থাকে তখন কি ফর্মুলা হতে পারে, তখন হতে পারে কি টাও ইকুয়ালস টু, বা আমাদের টি ইকুয়ালস টু টি ডিভাইডেড বাই পাই বাই ডি স্কোয়ার ইন্টু এইচ/2 প্লাস ডি/12। তো এখানে ডি/12 হয়ে যায়, ওখানে ডি/6 থাকে। এখানে ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসলে আসতে পারে। নেক্সট বলেছে কি একটা, এটা আর্থ প্রেসারের অঙ্ক। তো এখানে সয়েলের একটা কোশ্চেন আমরা দেখে নেব। তো এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে যে আমাদের যে আমাদের অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে, শিয়ারিং রেজিস্ট্যান্সের একটা ভ্যালু দিয়ে দিয়েছে, আর আমাকে যে ইন্টারনাল ফ্রিকশনের ভ্যালুটা আছে স্লোপের, ওটার ভ্যালুটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন দেখে নেবো কি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়ালস টু আমরা জানি tan phi বাই tan i। তো ফাইয়ের ভ্যালুটা এখানে কত হয়ে যাবে, রেজিস্টিংসের ভ্যালুটা আমার 45, তাই জন্য আমরা 45 বসাবো। আর tan থিটা ভ্যালুটা হচ্ছে ইন্টারনাল ফ্রিকশনের যে ভ্যালুটা আছে স্লোপে, সেটা আমার ভ্যালুটা আছে 30। তো এর অনুসারে যদি আমি করি, মোটামুটি এটার অ্যান্সার আসবে অপশন সি 1.732। এটা একবার দেখে নিও। নেক্সট আমি দেখে নিই 3 নম্বর কোশ্চেনটা কী বলেছে। 3 নম্বর কোশ্চেনটা বলেছে a curve is consisting all the point below the ground excessive will be equals to the vertical stress is called the, এটার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আইসোবার। তোমরা আইসোবারটা পেয়েই থাকবে, এটা মেকানিক্সের কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের একদম বেসিক নলেজ এটা। তো এরপরে নেক্সট আমরা দেখে নেব। নেক্সট দেখে নেব কি বলছে, দ্য সিউলিং ক্যারেক্টারিস্টিক্স উইল বি এক্সিড ডিউ টু দ্য প্রেজেন্স অফ। তো এটা অ্যান্সার হয়ে যাবে মল্ট মনোনাইট। এই মল্ট মনোনাইট হচ্ছে একটা আমাদের ক্লে মিনারেল, যেটা আমাদের সয়েলের মধ্যে থাকে 3 ধরনের মিনারেল আমরা জানি, ক্লে মিনারেল থাকে। একটা হচ্ছে মল্ট মনোনাইট, ইলাইট, আর আমাদের কেলোনাইট। তো এই তিনটে আমাদের থাকে। এই তিনটের মধ্যে আমাদের যে মল্ট মনোনাইট থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি হাইলি সিউলিং সিঙ্কেজ হয়ে থাকে। এটা আমাদের ব্ল্যাক কটন সয়েলে দেখা যায়। এটাকে আমরা যে মল্ট মনোনাইটটা হয়, এটাকে আমরা 2:1 ক্লে মিনারেল বলে থাকি। 2 কোনটা, 2 থাকে আমার সিলিকা সিড, একটা থাকে অ্যালুমিনা সিড। আর এই দুটো সিলিকা সিড অ্যালুমিনা সিডের মাঝে থাকে ভ্যান্ডারওয়াল কারেকশন, যার জন্য এটা খুব দুর্বল হয়ে থাকে। তো এখান থেকে এই কোশ্চেনগুলো আসতে পারে, এগুলো দেখে নিও। আমি সাইডে সাইডে এখন লিখে দিয়েছি। এরপর কি বলেছে, এরপর বলেছে কি আমাদের একটা কোশ্চেন দিয়েছে, এটা আমার আর্থ প্রেসারের কোশ্চেন। বলেছে দ্য কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার ফর র্যাঙ্কাইন্স থিওরি থেকে। তো র্যাঙ্কাইন্স থিওরি থেকে আমরা যদি কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার বের করতে যাই, কোশ্চেন এখানে একটু রিড আউট করে নিও। এরপরে বলেছে কোশ্চেনটাতে আমাকে কি বলেছে, কোফিসিয়েন্ট অফ আর্থ প্রেসার বের করতে। শিয়ারিং রেজিস্ট্যান্সের ভ্যালুটা 30 দেওয়া আছে। কোফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেসারের ভ্যালুটা হয়ে যায় k ইকুয়ালস টু 1 প্লাস tan phi বাই 1 মাইনাস tan phi। তাহলে এই ভ্যালুর সাথে যদি আমি 30 থিটার জায়গায় যদি আমি 30 বসিয়ে দিই, তাহলে সেখান থেকে অ্যান্সার হয়ে যাবে আমার 3। তাহলে অপশন সি আমার ঠিক হয়ে যাবে, কারেক্ট হয়ে গেল। এবার কি বলছে, উইপ হোলস আর জেনারেলি ইউজ ফর রিটেনিং ওয়াল। তো উইপ হোলটা বেসিক্যালি কোথায় ইউজ করা হয়, উইপ হোল ইউজ করা হয় কোনো রিটেনিং ওয়ালে। তোমরা দেখবে বা কোনো যখন ব্রিজ তৈরি করা হয়, দেখবে কিছু কিছু পোর্শন আমাদের ছেড়ে দেওয়া হয়। ওখান থেকে কী হয়, ওখান থেকে আমাদের যে পোর ওয়াটার প্রেশার থাকে সেটা রিলিজ হয়ে যায়। তো ব্যাকফিলের যে পোর ওয়াটার প্রেশার থাকে সেটা রিলিজ করার জন্য আমরা উইপ হোলসটা প্রোভাইড করে রাখি। এটা হচ্ছে আমার হাইওয়ের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের সাইডে সাইডে দেখবে নাম্বারিং করা রয়েছে সাবজেক্ট ওয়াইজ। তো এটা আমার হাইওয়ের কোশ্চেন। তো উইপ হোলসটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমি দেখে নিই 3 নাম্বার হচ্ছে কি আমাদের কি বলেছে, স্যান্ড, যে স্যান্ড আছে কনসিস্ট অফ অ্যাগ্রিগেট সাইজ। তো স্যান্ডের যে সাইজটা হয় সেটা কোন কোন রেঞ্জের মধ্যে ভ্যারি করে। তো এখানে দেখো অ্যাজ পার
কোয়েশ্চেনের হিসাবে আমাদের যে অপশান রয়েছে সেখানে আমাদের স্যান্ডের যে পোর্শনটা হয় সেটা আমাদের 4.75 mm থেকে 0.075 mm পর্যন্ত ভ্যারি আমাদের করতে পারে। তো এই অ্যান্সারটা অপশান ডি হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা জানি এখানে পার্টিকেল সাইজটা একবার দেখে নেবে যে নাকি গ্র্যাভেল কোনগুলো হয়, বোল্ডার কোনগুলো হয়, এখান থেকে কোশ্চেন বারবার এসছে, একবার দেখে নিয়ে জায়গাটা। এরপর নেক্সট কী বলেছে, নেক্সট বলেছে এ সয়েল স্যাম্পল হ্যাভিং ওয়েট ইজ 100 গ্রাম অকুপাইং ইন 60 cc ইন ন্যাচারাল স্টেট। তো ওভেন ড্রাই করার পর ওয়েটটা হয়ে গেছে 85 কেজি। আর ওর মধ্যে কি আছে, এয়ার ভয়েড প্রেজেন্ট আছে, কিছু আছে 5%। তো এটাও আমার অরিজিনাল কিছুটা এয়ার প্রেজেন্ট আছে এর মধ্যে। তো আমাকে বলেছে ভলিউম অফ ভয়েড বের করতে। তো ভয়েড রেশিও আমাকে বের করতে বলেছে। তো ভয়েড রেশিও কী করে পারবো, আমরা জানি ভয়েড রেশিও ইকুয়াল হচ্ছে ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। তো এখানে প্রথমে বলেছে অরিজিনাল ভলিউমটা হচ্ছে 60 সিসি, তাহলে ওখান থেকে যদি আমি 60 সিসি থেকে থাকে, এবার আমার রিডিউস হওয়ার পর যেটা বেরিয়ে গেছে, তার মানে প্রথমে জল ছিল, তাহলে আমার ভলিউম অফ এয়ারটা বেরিয়ে গেছে, তাহলে ভলিউম অফ এয়ার বেরিয়ে গেছে আমার 15%, কেন কি এখন প্রেজেন্ট আছে আমার 85% ওভেন ড্রাই করার পর। তার আর বাকি কতটা প্রেজেন্ট রয়েছে 5 সিসি। তার টোটাল আমার ভলিউম অফ ভয়েড যেটা হচ্ছে সেটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ ভয়েড, তো এটা হচ্ছে আমার 15 + 5, এখানে 5 রয়েছে অকুপাইং। তো এই জন্য আমার টোটাল হয়ে গেল 20। তো 20 হয়ে যাওয়ার পর আমার টোটাল ভলিউমটা কত 60, তাহলে 60 - 20 করলে হয় 40। তাহলে ওই 40টা আমার কি, টোটাল 40টা হচ্ছে ভলিউম অফ সলিড। আর আমরা জানি ভলিউম অফ ভয়েড রেশিও ইকুয়াল টু কি, ভলিউম অফ ভয়েড বাই ভলিউম অফ সলিড। তাহলে এই রেশিওটা করলে আমার হয়ে যাবে কত, 0.20 ডিভাইড বাই 40, তার মানে আমার অ্যান্সারটা হবে 0.5। ঠিক আছে, একবার দেখে নিও এটাকে, এটা সয়েলের কোশ্চেন। এরপরে 9 নম্বরের কোশ্চেনে কী বলেছে, এ সয়েল হ্যাভিং দ্য লিকুইড লিমিট যদি 55% হয়, তাহলে আমরা জানি যে লিকুইড লিমিটের ভ্যালুটা যদি 35 থেকে কম হয় তখন তাকে বলবো আমরা লো, যদি 35 থেকে 55 মধ্যে হয় তখন তাকে মিডিয়াম, যদি 55 থেকে বেশি তখন তাকে হাই। তাহলে অ্যাজ পার কন্ডিশনস তাহলে আমরা বলতে পারি অপশান সি আমাদের ঠিক হয়ে যাবে। এবার বলেছে কি দ্য প্রিন্সিপাল অফ ওয়ে অ্যানালাইসিস দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন। তো পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন যেটা হয় সেটা আমাদের হয় স্টোকস লসের উপরে, স্টোকস লর উপরে। আর যদি আমাদের ফ্লো অফ ওয়াটার বলতো তাহলে আমাদের হতো ডার্সিস লর উপরে। এবার স্টোকস ল থেকে কোশ্চেন আসতে পারে কি স্টোকস লর জন্য সাইজ অফ পার্টিকেলস কত হয়। তো সাইজ অফ পার্টিকেলস হয় 0.2 থেকে 0.002 mm পর্যন্ত। এই কোশ্চেনটা বারবার এসছে, অনেকবার দেখে নিও। এবারে কি বলেছে, দ্য রেশিও অফ উইথ অফ ডেপথ অফ স্ট্রংগেস্ট বিম ক্যান বি কাট ইন দ্য সার্কুলার লগ। তো এই কোশ্চেনের ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে, সোমের কোশ্চেন তোমরা ইজিলি করতে পারবে এটা, 1/√2। এবারে নেক্সট আমি দেখে নিব, নেক্সট কি বলেছে, দ্য ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি অফ ম্যাটেরিয়াল ইজ টোয়াইস অফ মডুলাস অফ রিজিডিটি, তার মানে E = 2G। ঠিক আছে, ডাইরেক্টলি এবারে বলেছে পয়জনস রেশিও ভাবে বের করতে। তাহলে আমরা জানি কি E = 2G প্লাস ইন্টু 1 + মিউ, তাহলে মিউটা হচ্ছে পয়জনস রেশিও। তাহলে এখানে ইর জায়গায় 2G বসাবো, বাকি ফর্মুলাটা বেশিও দেখবো কি মিউর ভ্যালুটা আমার 0 আসবে, তাহলে অপশান হয়ে যাবে 0, অপশান সি। আরেকটা কি ফর্মুলা জানি, একটা ফর্মুলা জানি E = 3K × 1 - 2 মিউ, তাহলে ওখান থেকে আমরা কোনো কোশ্চেন আসলে করতে পারবো। তারপর নেক্সট কোশ্চেন দেখে নেবো। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমার 13। তো এখানে কি বলেছে, দ্য রেডিয়াস অফ মোর সার্কেল ফর 2 equal unequal principal stresses, 2 equal unlike principal stresses for magnitude P is। তো এর কোশ্চেনের অ্যান্সারটা এখানে সোমের কোশ্চেন, ডাইরেক্টলি এটা আমার হয়ে যাবে P/√2। এটা করে দেখে নিও, এটা P/√2 আসবে। যদি কোনো কোশ্চেনের অ্যান্সার বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আমি তার অ্যান্সারের সলিউশন নিচে তোমাদেরকে দেখিয়ে দেবো, বা অন্য কোথাও আমি আবার প্রোভাইড করে দেবো, আমার ফেসবুক চ্যানেলের মধ্যেও করে দেবো। এবার নেক্সট কোশ্চেনটা কী বলেছে, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য রেডিয়াস অফ কার্ভ অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। তাহলে এটা আমরা জানি পিওর বেন্ডিংয়ে যে কন্ডিশনসটা হয় M/I = E/R। তাহলে এখান থেকে আমি যদি কন্ডিশনসটা বসাই তাহলে 1/R = M/EI। তাহলে এখানে দেখো ওরকম করে কোনো অপশানস নেই, তাহলে আমি এমটাকে যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে M = আমি লিখতে পারি EI/R। তাহলে আমি অপশান ওখান থেকে দেখে এখান থেকে আমি যদি ইমপ্লিকেশন করি তাহলে অপশানটা হয়ে যাবে পিটা ঠিক, এটা আমি করতে পারবো। এবার নেক্সট বলেছে দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ সার্কুলার রেডিয়াস R is equals to, the radius of gyration কত হয়, রেডিয়াস অফ জাইরেশন হবে ফর সার্কুলার অফ রেডিয়াসের ক্ষেত্রে হবে R/2। ঠিক আছে, তো এরপরে আমরা দেখে নিই। এরপরে হচ্ছে আমাদের কোশ্চেনে কি বলেছে, এরপর বলেছে দ্য critical subject to the torque T is the bending moment M, the ratio of maximum bending stress। এই ফর্মুলা তোমরা সবাই জানো যে সময়ের কোশ্চেন M/2I 2T হয়ে থাকে। তো এটা অনেকবার কোশ্চেন রিপিট হয়েছে, এটা তোমরা দেখতে খুব সহজেই করতে পারবে। নেক্সট হচ্ছে দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্যাকচার অফ এ পয়েন্ট। তাহলে পয়েন্ট অফ কন্ট্রাফ্যাকচার কখন হয়, যখন আমাদের বেন্ডিং মুভমেন্ট চেঞ্জিং সাইন, তো চেঞ্জিং যখন সাইন হয় বেন্ডিং মুভমেন্টে তখন আমাদের এটা হয়ে থাকে।
এবার নেক্সট 18 নম্বর কোশ্চেনে কি বলেছে, এ বিম ইজ ওভারহ্যাং, তাহলে একটা ওভারহ্যাঙ্গিং বিম আছে, এল লেন্থ বলেছে ইকুয়াল ওভারহ্যাঙ্গিং অন এ বোথ সাইড থেকে এই ওভারহ্যাঙ্গিং আছে, ক্যারিং ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, ওকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড লাগানো আছে ওর উপরে। এবারে কি বলেছে, দ্য হ্যাভিং এ ইকুয়াল বেন্ডিং মুভমেন্ট অফ এ সেন্টার বেন্ডিং উপর হচ্ছে এ বিম ইজ সাপোর্টেড, আচ্ছা অ্যাট দ্য সাপোর্ট, বিমটা সাপোর্ট করা আছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সাপোর্ট শুড বি, তাহলে আমাকে ওই সাপোর্টটা বের করতে হবে, এইটা ক্যালকুলেশন করে দেখে নিও, এটার অ্যান্সারটা 0.277 এর কাছাকাছি আসবে, এটা সঙ্গের কোশ্চেন। যদি কোনো কোশ্চেনে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি তার সলিউশন করে দেবো আবার, যতটা আমার এখানে দেখানো হয়েছে আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এরপর আমরা জানি কী বলেছে, বলেছে এই রড ইজ ইউনিফর্মলি ক্রস সেকশন, তো এই কোশ্চেনটা একবার পড়ে নাও, এটা আমাদের কোশ্চেনটার অ্যান্সারটা যেটা হয়ে যাবে সঙ্গের কোশ্চেন, এটা হচ্ছে PL/AE, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি একবার দেখিয়ে দিচ্ছি, সাইডে সলিউশনগুলো করানো রয়েছে, তো এই কোশ্চেনটা একবার তোমরা দেখে নিও, এই 20 নম্বর কোশ্চেনটা। নেক্সট 21 নম্বরে যে কোশ্চেন রয়েছে সেটা আমার কী বলেছে, দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস বের করতে বলেছে, দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ফর রেক্টেঙ্গেলের জন্য আমরা কী জানি, ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 1.5 ইন্টু অ্যাভারেজ শিয়ার স্ট্রেস, তো অ্যাভারেজ শিয়ার স্ট্রেসের ভ্যালুটা এখন আমরা কী জানি, অ্যাভারেজ শিয়ার স্ট্রেস ফোর্স বাই এরিয়া, তা ফোর্সের ভ্যালু ওখানে দেওয়া আছে দেখো, ডিভাইড বাই এরিয়া করবো, ওখান থেকে আমার ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ভ্যালুটা বেরিয়ে আসবে। তো এটা আমাদের ঠিক আছে, এটা আমার 1.5 অ্যাপ্রক্সিমেট বেরোচ্ছে, দেখো ক্যালকুলেশন করে দেখে নিয়েছি সঙ্গের কোশ্চেন। এবার বলছে সিম্পল সাপোর্ট বিম এ বি ইজ লেন্থ এত এবার বলেছে এতে আমার লোড হচ্ছে ডাব্লিউ আর বিতে হচ্ছে লোড 0, তাহলে আমার সিআর ফোর্স কত হবে, তো সিআর ফোর্স আমার হবে অপশন সি, কেন এটা একটা কনস্ট্যান্ট থাকবে এখানে, ঠিক আছে। এবারে আমাদের নেক্সট কোশ্চেনটা আমার আমি দেখে নিই, তো এই 23 নম্বর কোশ্চেনটা একবার দেখে নিও তোমরা, আমার এই মুহূর্তে মনে নেই, তোমরা একবার দেখে নিও কোশ্চেনটার অ্যান্সার। এবারে 24 নম্বর কোশ্চেনে কী বলে, 24 নম্বর কোশ্চেনটা হচ্ছে টর্ক, পাতি টর্কের একটা ইকুয়েশন বলেছে, তো টর্কের ইকুয়েশনে কী হয় আমি জানি, যেটা যে আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসের ফর্মুলাটা হয় কি, সিগমা ইকোয়াস যে আমাদের টাউ ইকোয়াস টু, তো আমাদের ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইকোয়াস টু কী হয় 16t ডিভাইড বাই পাই ডি টু দি পাওয়ার কিউব, তো অপশন সিটা আমার ঠিক হয়ে যাবে, এটা সময় কোশ্চেন। নেক্সট আমরা দেখে নিই, নেক্সট হচ্ছে কী বলেছে, দ্য সেকশন মডুলাস ফর রেক্টেঙ্গেল সেকশনের জন্য বের করতে বলেছে আর সিজিতে, তো সেকশন মডুলাস বি স্কোয়ার বাই 6, এটা আমরা সবাই জানি, এখান থেকে করা আছে দেখে নিই সময়ের কোশ্চেন। এবার বলেছে দ্য রেশিও অফ দ্য স্ট্রেস আর প্রডিউসড ইন দ্য সাডেন অ্যাপ্লাই অফ দ্য বডি, তো সাডেন অ্যাপ্লাইয়ের জন্য আমরা কী জানি, যেটা নর্মালি গ্র্যাজুয়ালি হয় তার 2 ইন্টু মানে দুগুণ বেশি হয়, তাহলে আমরা সাডেনের জন্য কী করবো, 2 ইন্টু আমার যে স্ট্রেস সেইটা ডিভাইডেড বাই অরিজিনাল গ্র্যাজুয়াল স্ট্রেস, তাহলে দুটোটা ডিভাইড করলে আমার 2 হবে অ্যান্সার, তাহলে আমরা সৌম থেকে এটা কোশ্চেনটা এসছে। এবার কী বলেছে, দ্য ব্রেকিং আপ দ্য কোহেশন অফ মাস কংক্রিট, তো এখান থেকে ব্রেকিং মানে কি, ব্রেকিং বলতে মানে সেপারেশন হয়ে যাবে, তাহলে সেপারেশন হয়ে গেলে সেই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে স্যাগ্রিগেশনটা, বিএমসির কোশ্চেন। এবারে কি বলেছে, দ্য বাল্কিং অফ স্যান্ড, এই কোশ্চেনটা এখানে দেখা যাচ্ছে না কিন্তু এটা বাল্কিং অফ লেখা আছে, বাল্কিং অফ স্যান্ড কখন হবে, যখন হচ্ছে সিউলিং অফ দ্য স্যান্ড উইথ ওয়েটেড, যখন সয়েলটা যখন ওয়াটারের জন্য স্যান্ড ফুলে উঠবে তখন সেটা বলবো বাল্কিং অফ স্যান্ড। এবারে এই স্ট্রাকচার সাবজেক্ট টু দ্য অ্যাকশন অফ সি ওয়াটার, তাহলে কোন ধরনের আমরা স্ট্রাকচার করতে পারি সিমেন্টের জন্য, তো সি ওয়াটারের জন্য আমরা করি হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেনে কনফিউশন হয়ে পড়ে কি হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট ইউজ করবো না সালফার রেজিস্টিং সিমেন্ট ইউজ করবো, তো সালফার রেজিস্টিং সিমেন্ট আমাদের যেটা ইউজ করা হয় সেটা ক্যানেল লাইনিংয়ে করা হয়, কোনো সিওয়েজ লাইন বা আমরা যখন ক্যানেল প্ল্যান তৈরি করি তখন সেটা আমাদের সালফার রেজিস্টিং সিমেন্ট লাগে, আর হাই অ্যালুমিনিয়াম সিমেন্টটা আমাদের বেসিক্যালি লাগে কি সি ওয়াটারে, যে আমাদের কোনো রকম অ্যাট্রাকশন যাতে না হয় সেই জন্য। র্যাপিড হ্যান্ডিং সিমেন্ট আমরা জানি রোড কনস্ট্রাকশনে লাগে, আর লো হিট সিমেন্টটা মাস কনস্ট্রাকশনে আমরা ইউজ করে থাকি। এবার হচ্ছে দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ, এখানে দেখা যাচ্ছে না তো এটা আমরা বুঝলাম না, তো কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে M20 গ্রেডের জন্য কত হয়ে থাকে, তো আমরা জানি 20 যেটা হয় গ্রেড সেটাই আমাদের ভ্যালু হয়, তো 20 নিউটন পার মিটার স্কোয়ার, তো এটাই হবে ভ্যালু আমাদের অ্যান্সার। এবারে বলেছে দ্য ক্রপ, আর এটা খারিফ ক্রপ আছে, সরি এটা দেখে নিয়ে আবার ওখানে দেখা যাচ্ছে না, এটা খারিফ ক্রপ, আর জেনারেলি সোন ইন হ্যাভিং দ্য মান্থ অফ, তো কোন মান্থে করা হয়, এটা এপ্রিল থেকে সেপ্টেম্বর, আর এই খারিফ ক্রপের মধ্যে উদাহরণ কী হতে পারে, উদাহরণ হতে পারে রাইস, বাজরা, কটন, এগুলো হতে পারে, আর রবির মধ্যে হতে পারে হুইট, বার্লি এটসেট্রা। আর আমাদের যে খারিফ ক্রপটা হয় সেটা আমাদের সবচেয়ে বড় সিজনে করা হয়, লং টাইম ধরে করা হয়, ঠিক আছে, এটা জেনে রাখবে। এর সাথে সাথে আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইন ফ্লাড irrigations, তো flood irrigations are performed preferred method to apply the irrigation water
কম্প্রেসিভলি শিপে রোলিং ল্যান্ড, তো যখনই কোনো জায়গায় রোলিং ল্যান্ড বলে দেবে, এখানে যে অপশানগুলো আমার পড়ার দরকার নেই, কোনো জায়গায় আমি তোমাদেরকে বলে দিচ্ছি মনে রাখার উপায়টা। তো যদি কোনো জায়গায় রোলিং ল্যান্ড বলে দেয়, তার অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে আমার, ঠিক আছে, ফ্রি ফ্লাডিং। তো ফ্রি ফ্লাডিং যখনই হবে তখনই কোনো জায়গায় রোলিং ল্যান্ড বলে থাকবে। তো রোলিং ল্যান্ডের ক্ষেত্রে আমাদের ফ্রি ফ্লাডিং হয়। এবার হচ্ছে বর্ডার ফ্লাডিং। বর্ডার ফ্লাডিং কখন করবো? যখন ল্যান্ড আর ডাইরেক্টলি যে ডিভাইডেড ইন্টু দ্য স্ট্রিপস, যখন অনেকগুলো স্ট্রিপসে মানে আমরা পার্ট পার্ট করে ডিভাইড করবো, তখন সেখানে আমাদের বর্ডার ফ্লাডিংটা করবো। চেক ফ্লাডিং কোথায় করবো? ক্লোজ গ্রোয়িং ক্রপ, যদি কোনো ক্লোজ গ্রোয়িং ক্রপস হয় সেখানে আমরা চেক ফ্লাডিংটা করে থাকি। আর বেসিন ফ্লাডিংটা তোমরা ভালোভাবেই জানো, কি একটা মেন চ্যানেল থাকে, সেখান থেকে ডিস্ট্রিবিউট করে করে আমরা মেন পার্টিকুলার সোর্সে আমরা ওয়াটারটা সাপ্লাই করি, সেটা হচ্ছে বেসিন ফ্লাডিং। এবার এটাকে ট্রি ফ্লাডিংও বলা হয় থাকে অনেক সময়। এরপরে আমরা ডিউটি টিলার নর্মাল রিলেশন আছে, ডি ইকুয়ালস টু 8.64 ইন্টু ডেল্টা বাই বি বা বি বাই ডেল্টা, আমি যেটা কথা বলি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করলে আমার ভ্যালুটা আসবে এরকম। এটা আমার ইরিগেশন কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন দেখে নেব। দ্য ক্যাপাসিটি অফ ইরিগেশন চ্যানেল আর ইউজলি কন্ট্রোল বাই, তো আমাদের আমি কি বললাম, তোমাদের ইরিগেশন ক্যানেলটা ম্যাক্সিমাম আমাদের জল সাপ্লাই করে, সেটাই হচ্ছে আমাদের ক্যাপাসিটি। তাহলে ম্যাক্সিমাম টাইম আমাদের কোন কোন ক্রপটা থাকে, সেটা হচ্ছে রবি ক্রপ, খারিফ ক্রপটা থাকে। তো ওই জন্য আমার কী বলে, দ্য কর ডিমান্ড অফ রবি ক্রপ। কর মানে কি? কর মানে হচ্ছে যখন কোনো একটা আমরা ক্রপস আমরা লাগাই, তখন ক্রপসটা যখন কিছু সেন্টিমিটার আমাদের উঠে আসে, ঠিক আছে, তো সেইটাকে আমরা বলে দিই কিছু সেন্টিমিটার যখন বেরিয়ে আসে, তখন সেটা বলবো কর ডিমান্ড অফ দ্য খারিফ ক্রপ। তো খারিফ ক্রপের যে কর ডিমান্ড, সেটা হচ্ছে ক্যাপাসিটি অফ ইরিগেশন চ্যানেল অফ দ্য ইউজলি কন্ট্রোল, ঠিক আছে। এরপরে নেক্সট কোশ্চেনটা আমার ইরিগেশনে রয়েছে, এটা একবার দেখে নিও। নেক্সট হচ্ছে আমাদের 36 কোশ্চেন। 36 কোশ্চেনের অ্যান্সারটা হয়ে যাবে আমার ক্যাপিলারি ওয়াটার। কেন কি বলেছে? দ্য প্ল্যান্ট গ্রোয়িং আর ইজিলি, কি বলেছে? দ্য ইন ওয়েল ড্রেন সয়েল আর ইউজফুল ময়েশ্চার ইন এ প্ল্যান্ট। আমরা একমাত্র যে প্ল্যান্টটা আমাদের ক্যাপিলারি ওয়াটার থাকে, এই ক্যাপিলারি ওয়াটারটাকে শুধুমাত্র আমরা ইউজ করতে পারি প্ল্যান্টের গ্রোয়ের জন্য, কিন্তু বাকি ধরো গ্র্যাভিটি ওয়াটার বলো বা হাইগ্রোস্কোপিক ওয়াটার বলো, এগুলো আমরা কিন্তু প্ল্যান্টের গ্রোয়ের জন্য ইউজ করতে পারি না। তো এই কোশ্চেনটার অ্যান্সারটা হয়ে যাবে আমাদের ক্যাপিলারি ওয়াটার। এখান থেকে কোশ্চেনটার অ্যান্সার আসতে পারে, এখান থেকে কোশ্চেন আসে। তো মনে রাখবে যে ক্যাপিলারি ওয়াটারটা শুধুমাত্র আমরা ইউজ করতে পারি গ্রোয়ের জন্য, কিন্তু হাইড্রোস্কোপিক ওয়াটার বা আমাদের যে গ্র্যাভিটি ওয়াটার হয়, এগুলো আমরা ইউজ করতে পারি না। এবার নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নেবো। এই কোশ্চেনের অ্যান্সার আমার হয়ে যাবে অপশান ডি। তো এখানে তোমরা কি করবে? এখানে তোমরা করবে প্রথমে নর্মাল তোমরা ডিসচার্জ যে ডেপথ হবে সেটা বের করবে, তারপরে তাকে এরিয়া ইন্টু যে ডেল্টা হয় সেটা দিয়ে গুণ করে ভেলোসিটি বের করে, ভেলোসিটি দিয়ে ওটাকে গুণ করে তোমরা তোমাদের পার্টিকুলার ভ্যালুটা পেয়ে যাবে। এরপর আমরা দেখে নিই। এরপর হচ্ছে দ্য টাইপস অফ ইরিগেশন হুইচ ইজ এফেক্টেড জেনারেলি ইন দ্য উইন্ডের জন্য হচ্ছে স্প্রিংলার ইরিগেশন। এর অ্যান্সারটা হয়ে যাবে স্প্রিংলার ইরিগেশন। এটা ইরিগেশনের কোশ্চেন। এবার বলেছে কি, দ্য অ্যাকুইফায়ার আর্টিসিয়ান অ্যাকুইফায়ার ইজ ওয়ান অফ। তো অ্যাকুইফায়ার মানে কি? অ্যাকুইফায়ার মানে হচ্ছে জলটা আমাদের নিচে কোনো জায়গায় একটা প্রেসারাইজড কন্ডিশনে রয়েছে, তো ওয়াটার আন্ডার প্রেসার বিটুইন দ্য ইমপারভিয়াস স্টেজ। তো দুটো কোনো ইমপারভিয়াস লেয়ারের মধ্যে ওটা যখন কম্প্রেসিভ কন্ডিশনে রয়, তখন সেটাকে বলবো আমরা অ্যাকুইফায়ার। তো আর্টিসিয়ান অ্যাকুইফায়ারের এটাই হচ্ছে কাজ। এটা সয়েলের কোশ্চেন আমরা বলতে পারি। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখে নাও। এটা আমার ইরিগেশনের কোশ্চেন। এরপরে 41 নম্বর যে কোশ্চেনটা, তার অ্যান্সার ডাইরেক্টলি আমরা লিখতে পারি। এটা ডাইরেক্টলি তোমরা দেখে নিও। এখানে ডাইরেক্ট অ্যান্সারটা হচ্ছে আমার অপশান ডি। এটা সয়েলের কোশ্চেন। এবার হচ্ছে ফ্লো অ্যাট কনস্ট্যান্ট রেট। তো ফ্লো যদি কনস্ট্যান্ট রেট করা হয় তাহলে হচ্ছে স্টাডি নন ইউনিফর্মাল হয়ে যায়। এটা ফ্লুইডের কোশ্চেন। এবার হচ্ছে প্রেসার আর অ্যাপ্লাই ফর ফ্লুইড ইন সেম অল ডাইরেকশন যদি হয় তাহলে সেটা আইডিয়াল ফ্লুইড হয়। এটা আমরা জেনে থাকি। এটা ফ্লুইডের কোশ্চেন। এবার কি বলেছে, যদি আমাদের সেন্টার প্রেসার করতে হয় কোনো ট্রায়াঙ্গেল সেকশন, সেটা কত হয়? h/3 ডিস্টেন্সে আমাদের হয়ে থাকে। নিচে থেকে h/3, ওপর থেকে হচ্ছে 2h/3। তো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এরপর আমি দেখে নিই। তো কি বলেছে, একটা ফ্লোটিং বডি ইন হুইচ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি জি অ্যান্ড সেন্টার অফ বায়ান্সি বি অ্যান্ড দ্য মেটা সেন্টার বি মেটা সেন্টার এম উইল বি স্টেবল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল ইকুইলিব্রিয়াম কখন হবে? যদি আমাদের বি বা বায়ান্সি পোর্শন নিচে থাকে মেটা সেন্টারের থেকে। তো লেখা অপশান ডিটা আমার ঠিক হয়ে যাবে, ফ্লুইডের কোশ্চেন। এবারে হচ্ছে কি বলছে, দ্য রেনল্ডস নাম্বার। তো রো জিডি বাই মিউ আমরা জানি রেনল্ডস নাম্বার ভ্যালুটা হয়, তো তার অ্যান্সার এটা আমার ঠিক হয়ে যাবে। এবার কি বলছে, দ্য শিয়ার স্ট্রেস অফ ফ্লুইড ফ্লো বিটুইন দ্য টু প্যারালাল
স্যাচুরেটেড প্লেট, তো এর মধ্যে কী হয়, যখন আমাদের কোনো শিয়ার স্ট্রেস হয় তো ম্যাক্সিমাম হয় অ্যাট সেন্টারে, মিনিমাম হয় আমার দু সাইডে, তো 0 অ্যাট প্লেট অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাট সেন্টার। ঠিক আছে, অপশান এটা ঠিক হয়ে যাবে। এবার হচ্ছে বলেছে কি যে রেনল্ডস নাম্বার অনুসারে আমাদের যখন কোনো টার্বুলেন্ট ফ্লো হবে, তো টার্বুলেন্ট ফ্লো হতে গেলে আমাদের যে রেনল্ডস নাম্বার ভ্যালুটা সেটা গ্রেটার দেন 4000 আমাকে হতে হবে। ঠিক আছে, এবারে বলেছে দ্য গুড বিল্ডিং স্টোন, গুড বিল্ডিং স্টোনের ওয়াটার অ্যাবজর্বেশন ভ্যালু কখনোই আমাদের 5%-এর বেশি হবে না, তো অপশান এটা আমার ঠিক হয়ে যাবে, এটা বিএমসির কোশ্চেন। এবার হচ্ছে প্লাইউড, প্লাইউডের যে আমাদের ফরমেশন থাকে সেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয়, তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 90 ডিগ্রি, এটা বিএমসির কোশ্চেন, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে একটা যে জায়গা আছে যেখানে আমাদের ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই করা হয়, সেখানে আমাদের ওয়াটার কোয়ান্টিটি কত হতে পারে ইন্ডিয়াতে, সেটা হচ্ছে 135 লিটার কিউবিক পার ডে। ঠিক আছে, এবারে কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে এনভায়রনমেন্টের কোশ্চেন ছিল। এবারে 52 নম্বরের কোশ্চেনটা বা 52 নম্বর কোশ্চেনটা আমরা জানি যে ওয়াটার মেইন যেটা আমরা ইউজ করি সেটা আমাদের কমনলি ইউজ করা হয় বেসিক্যালি কাস্ট আয়রনের জন্য, কেন কি কোরোশন রেজিস্ট্যান্স থাকে এর মধ্যে, বেসিক্যালি এটা ইউজ করা হয়, এটা হালকা হয় বলে। এবার হচ্ছে আমাদের কী বলেছে, দ্য সেপ ওয়াটার ইন দ্য সেপ ওয়াটার ইন ওয়ান হুইচ ডাজ নট কন্টেন্ট, তো আমাদের প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো থাকে না, সেপ ওয়াটার কোনো রকম প্যাথোজেনিক ব্যাকটেরিয়া থাকে না। ঠিক আছে, এরপরে হচ্ছে কী বলছে, দ্য লেয়ার এট হুইচ ডাজ নট অ্যালাউ টু ওয়াটার পাস থ্রু আউট দেম ইজ নোন অ্যাজ অ্যাকুইফায়ার। যদি অ্যাকুইফিউজের মধ্যে কী হবে, জলটা পাসও করবে না, জলটা ওখানে আমরা পাস করতে পারবো না। অ্যালাউ টু, এখানে লেখা আছে দ্য লেয়ার হুইচ ডাজ নট অ্যালাউ, তো একটা লেয়ার যেটা আমাদের কোনো রকম এন্টার অ্যালাউ করে না, কি করে না, ওয়াটার টু পাস থ্রু আউট দেম, তো ওয়াটার পাস করতে কোনো রকম অ্যালাউ করে না, সেটা হচ্ছে অ্যাকুইফিউজ। ঠিক আছে, অ্যাকুইফায়ার কি, দুটো ইম্পারমিয়াস লেয়ারের মধ্যে ওয়াটার থাকে সেটা ফ্লো করতে পারে, আবার স্টোরও করতে পারে। অ্যাকুইক্লুড কি, অ্যাকুইক্লুডটা আমরা জেনে থাকি, আর যে ক্লুডটা কী হবে, অ্যাকুইক্লুডটা হচ্ছে আমরা জলটাকে স্টোর করতে পারি কিন্তু ওখান থেকে ফ্লো করতে পারি না। এবার হচ্ছে দ্য ওয়াটার আর যে কিচেন বাথরুম থেকে যে ওয়াশ বেসিন থেকে যে জলটা বেরোয় সেটা কী বলে, সেটাকে বলা হয় স্লাজ। এটা এনভায়রনমেন্টাল কোশ্চেন, আমরা খুব কমন কোশ্চেন আমরা জেনে থাকি। দ্য ক্রাউন corrosion in sewer caused due to the, এটার কোশ্চেন হয়ে যাবে নাইট্রেট, এটা এনভায়রনমেন্টাল কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে 57। তো নেক্সট কোশ্চেনে কী বলেছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে দ্য ব্যাকটেরিয়া হুইচ সারভাইভ দ্য প্রেজেন্স অক্সিজেন, এটা আমরা জানি, এটা আমরা সবাই জানি যে ব্যাকটেরিয়া এমন একটা ব্যাকটেরিয়া যেটা সারভাইভ করতে পারে অক্সিজেনের অভাবে বলো বা অক্সিজেন প্রেজেন্টে, সেটা হচ্ছে আমাদের ফ্যাকালটেটিভ ব্যাকটেরিয়া, তো এটা এনভায়রনমেন্টাল কোশ্চেন। এবার এক বলেছে দ্য টেম্পোরারি হার্ডনেস হচ্ছে কার্বনেট হার্ডনেস, আমরা জানি, এটা এনভায়রনমেন্টাল কোশ্চেন। এবার আমরা জানি ওভারফ্লো রেট ইয়া সারফেস ফ্লো যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে Q/BL, তাহলে অপশান বিটা আমার ঠিক হয়ে যাবে। এবার আমাদের হচ্ছে কি, এবার আমাদের কোশ্চেন 60 বলেছে কি, ওয়াটার ট্যাপ আর ইউজ ফর বিল্ডিং ইজ নোন অ্যাজ দ্য বিপ কপ। বিপ কপ কোনটা, যেটা আমরা যখন কোনো বেসিনে হাত ধুই তখন যে বেসিনের উপরে যে কপটা লাগানো থাকে সেটাকে বলা হয় বিপ কপ। সবথেকে ছোটো আমাদের এই ওয়াটার ক্লোজার, ওয়াটার মানে থাকে সাপ্লাইয়ের জন্য আমরা ইউজ করে থাকি, তো বিপ কপটা হচ্ছে ওয়াটার ট্যাপস একটা আমার। ঠিক আছে, তো বাকিগুলো দেখো, বাকিগুলো ওয়াটার ট্যাপস নয়। এবারে আমাদের চেক ভালভের একটা নাম কি, রিফ্লাক্স ভালভ। এর কাজটা কি, একটা একদিকে জলটাকে ফ্লো করতে সাহায্য করে, বিপরীত ফ্লোতে বাধা দেয়। সেফটি ভালভটা কি, সেফটি ভালভটা হচ্ছে আমাদের একটা পার্টিকুলার ফ্লোকে কন্ট্রোল রাখে। স্কোয়ার ভালভ কি, স্কোয়ার ভালভ হচ্ছে কোনো রকম আমাদের ফ্যান জাতীয় পার্টিকেলসকে এন্টার করতে সাহায্য করে না। এয়ার ভালভ হচ্ছে এয়ার প্রেশারটাকে কন্ট্রোলে রাখে, এটা এনভায়রনমেন্টাল কোশ্চেন। স্লো স্যান্ড ফিল্টারে রিমুভ দ্য ব্যাকটেরিয়া কত পরিমাণ রিমুভ করতে পারে, 98 to 99% এটা ব্যাকটেরিয়া রিমুভ করতে পারে, এটা এনভায়রনমেন্টাল কোশ্চেন। এবারে নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই যে বিওডি ফর ড্রিঙ্কিং ওয়াটারে কত হতো, বিওডি ড্রিঙ্কিং ওয়াটারে হতে পারে 0। খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা আসার চান্স রয়েছে, এনভায়রনমেন্টাল কোশ্চেন এটা। এবার কি বলছে, দ্য সিওয়েজ ট্রিটমেন্ট ইউনিট হুইচ উড বি প্রাইমারিলি, এটাকে দেখা যাচ্ছে না, অ্যানারোবিক ডিকম্পোজিশন। অ্যানারোবিক কোনটা হয়, সেপটিক ট্যাঙ্কটা শুধুমাত্র অ্যানারোবিক, বাকি যেগুলো দেখো অক্সিজেশন পন্ড, অ্যাক্টিভেটেড স্লাগ প্রসেটিক্লিন ফিল্টার, এগুলো সব আমাদের অ্যারোবিক কন্ডিশনসে হয়ে থাকে। এবারে আমাদের সবথেকে বেশি কমন যে ক্রস সেকশন সিওয়ারটা সেটা হচ্ছে এগ সিওয়ার, এটা বহুত কমন কোশ্চেন, এটা বারবার কোশ্চেনে এসছে দেখবে। এবার সিবিআই ভ্যালু, এখানে কী বলেছে, সিবিআই ভ্যালু যদি ভ্যালুটা আমরা নর্মালি জানি 2.5 ভ্যালুটাকে নেওয়া হয়, কিন্তু যদি 2.5 ভ্যালুটা আমাদের লো হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু 5 পেনিট্রেশনের, তাহলে আমরা কী করবো, তাহলে ফার্স্ট আমাদের করতে হবে যে টেস্টটা একবার রিপিট করতে হবে। কিন্তু যদি আমরা তারপরে আবার সেম ভ্যালু পাই
তো তখন আমরা কী করবো, তখন যে 5 যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু দিয়ে আমরা ডিজাইনটা করে দেবো। তো অ্যাজ পার কন্ডিশনস বা অপশান বলতে পারি, অপশান সিটা আমার ঠিক হয়ে যাবে। এরপরে হচ্ছে 67 কী বলেছে, দ্য ব্যাকগ্রাউন্ড কালার অফ ইনফরমেটরি সাইন। তো এটা আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে যাবে রেড। তো এটা আমি লিখে দিয়েছি, দেখো কি সার্কুলার শেপ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেড বর্ডার। তো এটা বিএমসির, সরি এটা বিএমসি হবে না, এটা হাইওয়ের কোশ্চেন, এটা এখানে ভুল করে লেখা হয়ে গেছে। তো এটা হাইওয়ের কোশ্চেন, ট্রাফিকের কোশ্চেন, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে হচ্ছে কি পেনিট্রেশন টেস্ট দিয়ে আমরা কী করি, বিটুমিনের গ্রেড ডিফাইন করি, এটা হাইওয়ের ডাইরেক্ট কোশ্চেন। এরপরে নেক্সট কোশ্চেনটা দেখে নেব। তো কোশ্চেনগুলো প্রায় স্ট্রেট ফরওয়ার্ডই রয়েছে, কোনো ডিফিকাল্ট কোশ্চেন নেই। তো বটম মোস্ট লেয়ার যেটা আমাদের লেয়ার পেমেন্টে, সেটা কী বলা হয়, সাব গ্রেড বলে। এটা হাইওয়ের কোশ্চেন, ডাইরেক্ট অ্যাজ ইট ইজ তোমরা করতে পারবে। এবারে বলেছে দ্য ফরমেশন উইথ অফ রোড। তো ফরমেশন উইথটা আমাদের রোডে মিনস উইথ কী করা হয়, এটা আমাদের এম্বেংমেন্ট অফ দ্য টপ অফ লেয়ার, ঠিক আছে। তো এম্বেংমেন্ট অফ টপ অফ লেয়ারটা আমাদের প্রডিউস করে। তো আমরা জানি ফরমেশন উইথটা আমরা জানি, পুরো রোডটা যেটা পোর্শন নিয়ে থাকে সেটাকে আমরা ফরমেশন উইথ বলে থাকি। তো আমি নেক্সট ডায়াগ্রামে তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো সময় ফরমেশন উইথ নিয়ে যদি কোনো ভিডিও তোমাদের বানানো থাকে তো আমি বলে দেবো কোনটা রোডের কী কী পার্টস, সেখানে পরিষ্কার করে আমি বুঝিয়ে দেবো। এবার নেক্সট যে কোশ্চেনটা সেটা বলেছে কি আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স আর ফুললি জেনারেটেড নর্মাল কন্ডিশন, নর্মাল আমরা ফর্মুলা জানি সুপার রিলেশনের জন্য। তো ভি স্কোয়ার বাই 127 ইন্টু আর, এই ফর্মুলাটা হাইওয়ের কোশ্চেন, এটা ডাইরেক্টলি তোমরা করতে পারবে। এবারে আমরা জানি, এবারে বলেছে কি একটা ক্রস সেকশন দিয়ে দিয়েছে সেই ট্রাইপিজেশন সেকশনে, তাহলে তার বলে দিয়েছে কি, তার বলে দিয়েছে হাইওয়ে উইথটা আমার বের করতে হবে, স্লোপ আর এরিয়া। তো এরিয়া আমার কত হবে, এই ট্রাইপিজেশনাল এরিয়া হচ্ছে বিডি প্লাস এস ডি স্কোয়ার। এখানে তুমি করে দেখলে এটা মোটামুটি এটা বেরিয়ে আসবে। তো এটা হাইওয়ের কোশ্চেন আমরা বলতে পারি। এবারে বলেছে দ্য রেলওয়ে ইঞ্জিনিয়ারিং দ্য ক্রিপটা কি, ক্রিপটা হচ্ছে আমাদের লংগিটিউডনাল মুভমেন্ট অফ দ্য রেল। যখন কোনো ক্রিপ হয়, ক্রিপটা 3টে কারণে হতে পারে, আমরা সেটা কালকে আমরা আগের দিন নেক্সট দিন ডিসকাস করেছিলাম কি ক্রিপ কেন হয়। তো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এরপর 73 কোশ্চেন, দ্য রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ক্রিপটা কি লংগিটিউডনাল মুভমেন্ট অফ দ্য রেল। তো রেলওয়ের যে ক্রিপটা হয় সেটা কি হয়, সেটা আমাদের যখন রেলওয়ের হুইলগুলো চলে তার জন্য রেলের ওপরে যে মুভমেন্টটা হয়, রেলওয়ের লেন্থটা আগিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এটাকে আমরা বলি ক্রিপ। এই ক্রিপটা আমার 3টে কারণে হতে পারে, এটা আমরা ডিসকাস করেছি। তো এইটা আমার কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ফিস প্লেট কী করে, ফিস প্লেট হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করে রাখে রেলটাকে, ফুট অফ দ্য রেলটাকে কন্ট্যাক্ট করে রাখে। অপশান ডিটা অ্যান্সার ঠিক হয়ে যাবে। এবার দ্য মিনিমাম ডেপথ অফ দ্য যে ব্যালাস্ট। তো এই কোশ্চেনের অ্যান্সার দেখো তোমাদের গাছে যে আমাদের দেওয়া রয়েছে আমি করে দিয়েছি। তো এর অ্যান্সারটা হয়ে যাবে 75 মাইনাস 25 ডিভাইড বাই 2 মানে হচ্ছে আমার 25। তো 25 সেন্টিমিটার অ্যান্সার অপশান সি ঠিক হয়ে যাবে। এবারে বলেছে দ্য সিপেজ রেজিস্ট্যান্স ডাইরেক্টলি। তো এই কোশ্চেনের যে অ্যান্সার রয়েছে, এটা রেলের কোশ্চেন দেখো ডাইরেক্টলি। তো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে হুক বোল্ট। তো এটার হুক বোল্ট সেটার অ্যান্সার হয়ে যাবে। এবারে এই কোশ্চেনের যেটা রয়েছে এটাও রেলের কোশ্চেন। তো এখানে বলে দিয়েছে দ্য ডিস্টেন্স আউটলেট অফ দ্য সিঙ্গেল ফ্রম দ্য এথর। তো যে ব্রড গেজ হয় তার জন্য হয় 540 মিটার, এটা জেনে রাখবে। এটা 540 মিটার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দ্য ডিস্টেন্স ট্র্যাক অফ দ্য ব্রড গেজ ট্র্যাক অফ দ্য ডিস্টেন্স আউটলেট সিঙ্গেল ফ্রম দ্য স্টেশন। তো জিনিসটি জেনে রাখবে, লিমিটেশন হয় এটা, জেনে রাখবে এটা। এরপরে হচ্ছে দ্য ডায়মন্ড ক্রসিং নাম্বার অফ নোটস। তো ডায়মন্ড ক্রসিং কখন হবে, যখন দুটো রেল লাইন এদিকে যায় আবার এদিকে এরকম করে ক্রস করে, তাহলে এই ভিতরের পোর্শন তখন ডায়মন্ড শেপ নিচ্ছে। তো এই ডায়মন্ড শেপটাকে আমরা কখন হয়, ডায়মন্ড শেপটার জন্য আমাদের বলে রাখি এটা আমাদের 6 নাম্বার হয়। এই কোশ্চেনটা এসেছিল। এবার দ্য মিনিমাম নাম্বার ডায়ামিটার অফ দ্য যে আমাদের রেনফোর্সমেন্ট হয় সেটা হচ্ছে 16 mm। তো এটা আমার জানা দরকার। এবার আমরা জানি মিনিমাম নাম্বার অফ ভার্টিক্যাল রেনফোর্সমেন্ট আর প্রোভাইডেড ফর দ্য কলমের জন্য হয় 6টা, ঠিক আছে। এটা আরসিসির কোশ্চেন। বিমের জন্য হচ্ছে 4টে, এগুলো আমরা জেনে থাকি। নেক্সট হচ্ছে আমার কোশ্চেন কি, নেক্সট হচ্ছে আমার দ্য মিনিমাম স্পেসিং বিটুইন। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশানে কত হবে। তোমরা এটা এই কোশ্চেনের অ্যান্সার দিও। আমি 3-4টে কোশ্চেন তোমাদেরকে ছেড়ে দিয়েছি, ওই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে করে আমাকে জানিও। এবার নেক্সট হচ্ছে 82 যে কোশ্চেন রয়েছে, এটা আমার কী বলেছে, যদি আমাদের কোনো ব্রিকগুলোকে আমাদের
অ্যাজ পার লেন্থ ওয়াইজ রেখে দিই, তাহলে আমাদের লেন্থ ওয়াইজ যেটা দেখাবে সেটা আমাদের কী দেখাবে, স্ট্রেচার্স। তো আমরা ওই জন্য এটাকে ফরমেশনটা বলবো স্ট্রেচার্স ফরমেশন, ঠিক আছে। এবারে হচ্ছে 83 কোশ্চেনে কী বলেছে, দ্য বিম হুইচ ইজ ক্যারিড দ্য রুফ লোড অন দ্য ট্রাস ইজ কল্ড, তো ওটা পার্লিনটাই আমাদের ম্যাক্সিমাম রুফের যে ট্রাসটা থাকে ওটাকে লোডে ক্যারি করে। এবারে নেক্সট কোশ্চেনটা স্টিলের কোশ্চেন। তো আমাদের এখানে যে বটম পোর্শনের স্টিল কলমটা আমরা প্রোভাইড করি সেটা কী বলা, সেটাকে বলা হয় গাসেট প্লেট। তো এই ফরমেশনটা তোমার জানা দরকার, গাসেট প্লেট এটা অ্যান্সার হয়ে যাবে। এবারে স্টিলের কোশ্চেন কী হচ্ছে, মিনিমাম পাস আর ইউজড ওয়েল্ডিং ইন থিকনেস। তো থিকনেসটা আমাদের এটা হয়ে যাবে মিনিমাম নট দ্য ওয়েল্ডের ক্ষেত্রে 8 mm মোর দেন। তো 8 mm আমাদের মিনিমাম যে পাস ওয়েলটা হয়, তো এই থিকনেসটা হতে হয়। এটা কোশ্চেনটা হচ্ছে স্টিলের, এটা কোশ্চেনটা ইম্পর্টেন্ট, বারবার এসছে কোশ্চেনটা। এবারে আরসিসির কোশ্চেন কী বলছে, এটা যে 80% পর্যন্ত আমাদের কিউব স্ট্রেন্থ থাকে, এটা আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থটা রিপ্রেজেন্ট করে, এটা দেখে নিও ডাইরেক্টলি, এটা কোশ্চেন। তো এরপরে হচ্ছে ডবল এনফোর্সমেন্ট আরসি সেকশন কম্পেয়ার উইথ সিঙ্গেল। তো ডবল এনফোর্সের সঙ্গে সিঙ্গেল এনফোর্সের কম্পেয়ারটা কী হবে, লেস পার্সেন্টেজ স্টিল থাকবে, ঠিক আছে। এবারে কি বলেছে, দ্য মেন এনফোর্সমেন্ট ইন এ আরসি কলম বিম ইজ নিয়ার টু বটম অফ দ্য, যে আমাদের মেন এনফোর্সমেন্ট থাকবে আরসির ক্ষেত্রে। তো মেন এনফোর্সমেন্টটা কোথায় থাকবে, নিয়ারেস্ট দ্য বটম অফ দ্য ফেস, নিচের দিকে থাকবে, ঠিক আছে। কিন্তু ক্যান্টিলিভারের ক্ষেত্রে উপরে হয়, এটা আমরা জেনে রাখবো। এবং মিনিমাম পার্সেন্টেজ অফ ভার্টিক্যাল এনফোর্সমেন্ট ফর কনভেনশনাল ফর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কত হয়, 0.8, আমরা জেনে থাকি। এবার হচ্ছে কি বলেছে, দ্য ক্যান্টিলিভার অফ আরসি বিম ইজ প্রাইমারিলি ডিজাইন্ড ফর resultant forces at end section। তো এটার এন্টার কোশ্চেন অ্যান্সার হবে এন্ড সেকশন। এরপরে নেক্সট কোশ্চেন আমরা যে কন্ডিশনসটা বলেছি এখানে কোনটা ঠিক, তো এই অ্যান্সার অনুসারে অপশন সিটা আমরা জানি, এখানে ভয়েড রেশিও পোরোসিটি যে রিলেশনটা হয় সেটা থেকে অপশন সিটা আমার ঠিক হয়ে যাবে। এবারে যে কোশ্চেন দেখো, কোশ্চেন আমরা করে দিয়েছি। তো এখানে লিকুইড লিমিট আমাকে লিকুইড ইন্ডেক্স বের করতে বলেছে, আমার লিকুইড লিমিটের ভ্যালুটা দেওয়া আছে, লিকুইড লিমিট ভ্যালু দেওয়া আছে, কম্প্রেশন ইন্ডেক্স বের করতে বলেছে। কম্প্রেশন ইন্ডেক্স আমরা কি জানি, 0.009, লিকুইড লিমিট মানে 10, এখানে বসাবে 0.36, পয়েন্ট ভ্যালুটা প্রথম ভ্যালু চলে আসবে। নেক্সট আমি কি দেখব, নেক্সট আমি দেখব কি আমাদের কি বলে দিয়েছে, আমাদের বলে দিয়েছে এখানে, তো আমাদের এখানে যে হাইড্রোলিক গ্রেডিয়েন্টের একটা অঙ্ক দিয়েছে। তো আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট জানি G-1/1 + C, বসাবে ভ্যালুটা 1 আসবে। এবার আমাকে বলে দিয়েছে যে পার্সেন্ট অফ এত ক্ষেত্রে করতে হবে আপওয়ার্ড গ্রেডিয়েন্ট, তো আপওয়ার্ড গ্রেডিয়েন্ট সঙ্গে গুণ করবে, মোটামুটি 0.45 ভ্যালুটা আমার চলে আসবে অপশন এ, সয়েলের কোশ্চেন। এবার ড্রাই সয়েলের ক্ষেত্রে যে ভ্যালুটা হবে, এই কোশ্চেনের অ্যান্সার তোমরা দিও আমাকে। তো এই কোশ্চেনের অ্যান্সার তোমরা দিও, 94-এর কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে জানিও। আমি 3-4টে কোশ্চেন তোমাদের জন্য ছেড়ে রেখেছি, ওগুলোর অ্যান্সার তোমরা দিও, না পারলে আমাকে কমেন্টে বলবে, আমি নিজে করে দেবো। এই কোশ্চেনটা খুব সোজা, এটা আমি ফর্মুলা ধরো লিখে দিয়েছি, তারপর তোমরা করো, একটা অ্যান্সার বেরিয়ে যাবে, সেকেন্ড অ্যান্সার তোমরা বের করে আমাকে দেবে কমেন্টে। এবার 95-এর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে যাবে, 95 কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। কী বলেছে, সিফুড রোলারটা কখন ইউজ করা হয়, কোহেসিভ সয়েলের জন্য। আর যদি কোহেশন লেস সয়েল হয় তাহলে কি করব আমরা, কোহেশন লেস সয়েলের ক্ষেত্রে আমরা কোন ধরনের ইউজ করব, নিউমেটিক টাইপ অফ রোলার, ঠিক আছে, গ্র্যানুলার সয়েল যেগুলো রয়েছে। এরপরে আমাদের নেক্সট কি দেখব, ফর বেস ফেলিওর। তো বেস ফেলিওরের জন্য কি হয়, বেস ফেলিওরের জন্য ডেপথটা >1 হতে হয়, ফেস ফেলিওরের জন্য <1, আর যে ফেলিওর অফ টো যেটা হবে সেটা 1 হয়। তো ওই জন্য অপশান ডিটা আমার ঠিক হয়ে যাবে, এটা জেনে রাখবে। এরপরে বলেছে এই কোশ্চেনটা যেটা রয়েছে, দ্য ওয়াটার টেবিল যদি উপরে গ্রাউন্ড লেভেলের উপরে চলে আসে তাহলে কত পার্সেন্ট নেট আলটিমেট বেডিং ক্যাপাসিটি হয়, সেটা হচ্ছে 50%। এটা আমাদের জানা দরকার। 3টে কন্ডিশন আছে ওয়াটার টেবিলের এফেক্টের উপর, ওটা জেনে নিও। কি ওয়াটার টেবিল যদি আমাদের গ্রাউন্ডের নিচে থাকে, মানে যদি আমাদের যে ফুটিংয়ের যে বেস হয় তার নিচে থাকলে কোনো এফেক্ট করে না, ফুটিংয়ে থাকলে কি এফেক্ট করে, আর উপরে থাকলে কি এফেক্ট করে। এরপরে 98, তো 98-এর কোশ্চেন তোমরা দেখবে। 98-এর কোশ্চেনটা হচ্ছে, when the retaining wall moves towards the retaining wall দিকে, টুয়ার্ডস দিকে যখন যায় তখন সেটা বলবো আমরা প্যাসিভ, যদি আমাদের অ্যাওয়ে আসে তখন সেটা বলবো অ্যাক্টিভ। তাহলে অপশন বিটা আমার ঠিক হয়ে যায়। এবার আমি নেক্সট দুটো কোশ্চেন আছে সে দেখে নেব। তো এটা দুটো নর্মাল ম্যাথামেটিক্স আছে, এই ম্যাথামেটিক্স দিয়ে যদি আমি সলিউশন করি তাহলে এর অ্যান্সারটা হয়ে যাবে 89%। এটা সয়েলের কোশ্চেন, এটা একদম সোজা কোশ্চেন, এখান থেকে আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, দেখো তোমাদের চলে আসবে ভ্যালুটা। এরপরে নেক্সট কোশ্চেন বলেছে, দ্য সেন্সিটিভ ফর ক্লে যদি আমাদের সয়েল হয়, যদি ওর ভ্যালুটা 4 থেকে 8-এর মধ্যে হয় তাহলে সেটা কী হবে, সেন্সিটিভ। তো আমি এখানে লিখে দিয়েছি কন্ডিশনসগুলো। 1 থেকে 2 হলে সেটা হচ্ছে লিটিল সেন্সিটিভ, 2 থেকে 4 হলে মডারেট, 4 থেকে 8 হলে সেন্সিটিভ, আর যদি 8 থেকে 16 হয় তাহলে এক্সট্রা সেন্সিটিভ। এটা সয়েলের কোশ্চেন। তো
এরপরে দেখো আমি পুরো যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনের পুরো ডিটেলস অ্যানালাইসিস আমি এখানে দেখিয়েছি কি সয়েল থেকে কতগুলো কোশ্চেন এসছে, এনভায়রনমেন্ট থেকে কতগুলো কোশ্চেন এসছে, আরসিসি থেকে কতগুলো এসছে, হাইওয়ে থেকে কত এসছে, রেল থেকে কত এসছে, ফ্লুইড থেকে কত এসছে, বিএমসি থেকে কত এসছে, সোম থেকে কত এসছে, ইরিগেশন আর মেকানিক্স। তো মোটামুটি এই ভ্যালুগুলোর মধ্যে তোমাদের কোশ্চেনটা ঘোরাঘুরি করছে, তো তোমরা আশা করতে পারো এরকম টাইপেরই একটা কোশ্চেন প্যাটার্ন তোমরা পেতে পারো, পেতে চলেছ। এর সাথে সাথে কিছু বিল্ডিং রুলস থাকে, তো ওগুলোকে তোমরা আমার ভিডিওতে পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো চ্যানেলের মধ্যে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট।